কৃষকের যে লিখিতভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি কিন্তু ওনারা পালন করেননি। অন্যদিকে ওই করোনা পিরিয়ডে আমরা দেখেছি শ্রমিকদের মালিক পক্ষ এবং কর্পোরেট হাউস অন করছে, কিন্তু আমাদের মোদী সরকার সেইটার দিকে কর্ণপাত করছেন না। অন্যদিকে আমরা যেটা দেখছি দ্রব্যমূল্য, সেই দ্রব্যমূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং প্রতিদিন দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, ঔষধের দাম বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সরকার সেই দ্রব্যমূল্য রোধ করার জন্য কোনো পদক্ষেপ নিচ্ছেন না। কারণ সেই দ্রব্যমূল্যের বাজারটা দাম ঠিক করার দায়িত্ব দিয়েছেন বড় বড় ব্যবসায়ীর হাতে, কর্পোরেট হাউসের হাতে। তার ফলে একদিকে কৃষক তার উৎপাদিত ফসলের দাম পাচ্ছে না, অন্যদিকে সাধারণ মানুষ বাজারে গিয়ে যে জিনিসপত্র কিনবে সেটার তাদের যে আয়, সেই আয় অনুযায়ী তারা কোনো সংকুলান করতে পারছে না। আমাদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শুধু বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে যান, বরাকে এসে জনগণের সাথে জনগণকে ঢালাও প্রতিশ্রুতি দেন, কিন্তু আশ্চর্যের বিষয় গত 9 বছর থেকে আজ পর্যন্ত যে শ্রমিকের ন্যূনতম যে মজুরি, সেইটা মজুরি নির্ধারণের কোনো মিটিং করেননি, বা সেই মজুরি কি হবে সেইটার ব্যাপারে ওনারা কোনো পদক্ষেপ নেননি। তা থেকে পরিষ্কার যে আজকে আসামের যে শ্রমিকরা এই যে বিক্ষোভ সমাবেশ, এই বিক্ষোভ সমাবেশের মূলত কারণ হচ্ছে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার শ্রমিক এবং কর্মচারীর বিরুদ্ধে যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছিল, সেই সিদ্ধান্ত আজও বাতিল হয়নি এবং কৃষকদের ক্ষেত্রে যে দাবি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হাত জোর করে কৃষক তথা সমস্ত ভারতবাসীর কাছে ক্ষমা চেয়েছিলেন যে কৃষকের আইন বলবৎ হবে না, কিন্তু সেই দ্রুত মিথ্যাবাদী নরেন্দ্র মোদী আজও কৃষকের প্রতিশ্রুতি দেওয়া যে সমস্ত উনার অঙ্গীকার ছিল তা কার্যকারী করেননি। তাই এহেন ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রী যিনি কথা দিয়েও কথা রাখেন না, তাকে কি বলতে পারি। তাই বন্ধুগণ, প্রধানমন্ত্রী কৃষকের আন্দোলন প্রত্যাহার করার জন্য যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছেন অনতিবিলম্বে কার্যকারী করার জন্য আমরা প্রধানমন্ত্রীকে আবার আজকের এই সমাবেশ থেকে জানিয়ে দিচ্ছি। অন্যথায় কৃষক এবং শ্রমিকরা আগামী দিনে আন্দোলন আরো তাহলে তোর এই বাধ্য আমরা তখনই করতে পারবো যদি আমাদের আন্দোলন আরো শক্তিশালী হয়। ঠিক যেভাবে 2021 সালের 26শে নভেম্বর কৃষকদের মহাসংগ্রামের মধ্য দিয়ে কৃষকরা তাদেরকে কেন্দ্রীয় সরকারকে বাধ্য করেছিল, সেই ধরনের বৃহত্তম সম্ভাব্য আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বাধ্য করতে হবে তার জনবিরোধী নীতি প্রত্যাহার করার জন্য। আজকে আপনারা দেখেছেন যে যাদের সঙ্গে এত দহরম মহরম, সেই কর্পোরেট যখন আক্রান্ত হয়েছে, কর্পোরেট যখন ফেসাদে পড়েছে, অত্যন্ত প্রেমের লোক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং এই বর্তমানে কেন্দ্রীয় সরকারের গৌতম আদানি যখন বিপদে পড়েছে, যখন আমেরিকার কোর্ট তার নামে সমন পাঠিয়েছে এবং বলেছে এই সমন পাওয়ার 21 দিনের মধ্যে সেখানে হাজিরা দিতে হবে, কোর্টে গিয়ে হাজিরা দিতে হবে এবং তাকে জবাব দিতে হবে, তখন দেখা গেছে তাদের এই যে শোলে সিনেমার ডায়লগ শুনেছিলেন না, বহুত ইয়ারানা লাগতা হ্যায়। এখন দেখা যাচ্ছে এই কেন্দ্রীয় সরকার এই গৌতম আদানিকে বাঁচানোর জন্য নানান ধরনের ফন্দি করছে এবং শেষ পর্যন্ত পার্লামেন্টে যখন বিরোধীরা এই বিষয়ে আলোচনার দাবি করেছেন, তখন এই কেন্দ্রীয় সরকার তারা 2 দিনের জন্য পার্লামেন্ট মুলতবি রেখে দিয়েছে। কি ধরনের নির্লজ্জ হলে এই ধরনের সিদ্ধান্ত এই সরকার নিতে পারে? কিসের সম্পর্ক গৌতম আদানির সঙ্গে? কি এমন প্রেম ভালোবাসার সম্পর্ক একটা
দুর্নীতিগ্রস্ত একটা কর্পোরেট হাউসের সঙ্গে, অর্থাৎ বুঝে নেওয়া যায় যে কর্পোরেট হাউসের সঙ্গে এই সরকারের কতখানি ঘনিষ্ঠতা, কত দহরম মহরম, এবং এর জন্য কৃষকদেরকে মারার জন্য গৌতম আদানিদের মতো, আম্বানিদের মতো যারা কর্পোরেট হাউস আছে তাদের স্বার্থ রক্ষার জন্য সেই কৃষি আইন আনা হয়েছিল। সেই আমাদের শ্রমজীবী মানুষকে, শ্রমিক কর্মচারীদের অধিকার হরণ করার জন্য, তাদের দৈনিক কাজের ঘন্টা 8 ঘন্টা থেকে বাড়িয়ে 12 ঘন্টা করার জন্য শ্রম কোড তৈরি করা হয়েছে। সমস্ত শ্রমিকদের অধিকার হরণ করার জন্য শ্রম কোড তৈরি করা হয়েছে। তাই আমরা এককাট্টা হয়েছি, আমরা সবাই একজোট হয়েছি লড়াই করার জন্য। এবং এই লড়াইয়ের মধ্যে যে দাবিগুলো আছে, সেই দাবির মধ্যে প্রত্যেকের দাবি আছে, সমাজের সর্বস্তরের মানুষের দাবি আছে। জিনিসপত্রের মূল্য বৃদ্ধি থেকে আরম্ভ করে, বেকারের কর্মসংস্থান থেকে আরম্ভ করে, মহিলাদের উপর এভাবে নির্যাতন করা হচ্ছে কেন? কেন্দ্র এবং রাজ্য সরকার জবাব চাই। নিয়ে বক্তব্য চলছে। আমি মনে করি অর্ধেক আকাশ হিসাবে আমাদেরও অনেক কথা তার মধ্যে লুকায়িত আছে, যেটা আলাদাভাবে হয়নি। কিন্তু আজকে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, সাধারণ মানুষ সবার সাথে যে মহিলারা আছে, আমরাও তাদের সাথে তাদের ব্যথায় সমবেশী। তাই আমি আজকে, যেহেতু মহিলা সংগঠনের পক্ষ থেকে কথা বলছি, তাই মহিলাদেরই কিছু 1-2টা সমস্যার কথা তুলে ধরব। মহিলাদের আজকের দুনিয়ায় অগ্রগতির প্রথম বাধাই হচ্ছে তাদের সামাজিক অবস্থান। বর্তমানে তাদের সুরক্ষা, নিরাপত্তা, তাদের অর্থনৈতিক স্বাধীনতা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে তার থেকে তারা অগ্রগতি বা উন্নতি করতে পারছে না। তার কারণ অনেক গভীরে, কিন্তু এর ফলে তারা কি হচ্ছে? তারা মানসিক ভারসাম্য হারাচ্ছে। আমাদের এতদাঞ্চলের মহিলারা স্বাস্থ্য এবং শিক্ষার ক্ষেত্রে অনেক পিছিয়ে। যদি আমরা দেখি স্বাস্থ্য ক্ষেত্রে গ্রামাঞ্চলে কেন, এই শহরের মধ্যেও দেখতে পাওয়া যাচ্ছে যে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা নার্সিংহোমগুলো, শিলচর মেডিকেল করে কয়েক লক্ষ কৃষক দিল্লিতে সমবেত হয়েছিল এবং তাদের মধ্যে প্রায় 700 জন কৃষক তাদের জীবন আত্মাহুতি দিয়েছে এই আন্দোলনকে সার্থক করার জন্য। তাই আজকে সর্বপ্রথমে সেই শহীদ কৃষকদের প্রতি আমি আমার সংগঠন AIUTUCর তরফ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি। বন্ধুগণ, আপনারা জানেন যে এই আন্দোলনের পরে, এই আন্দোলনের চাপে পড়ে কেন্দ্রীয় সরকার তখন নীতিগতভাবে রাজি হয়েছিল এই কৃষি কালা আইনগুলি প্রত্যাহার করতে। অর্থাৎ তারা কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন বিদ্যুৎ বিল, যেটা সম্পূর্ণ কৃষকদের স্বার্থ বিরোধী, সেই বিল প্রত্যাহারের ব্যাপারে তারা চিন্তা ভাবনা করবে। কিন্তু আজ দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরেও তারা তাদের প্রবর্তিত 3টি কালা কৃষি আইন রদ করেননি। তারা কৃষকদের কাছে দেওয়া প্রতিশ্রুতিও তারা রক্ষা করেননি। এই অবস্থায় দেশের সমস্ত কৃষকরা আন্দোলনে নামা ছাড়া আর কোনো পথ নেই। বন্ধুগণ, আপনারা জানেন যে শ্রমিকদের আন্দোলনকে দুর্বল করে দেওয়ার জন্য পুঁজিবাদ বিরোধী শ্রমিক আন্দোলন, মালিকদের বিরুদ্ধে শ্রমিকদের আন্দোলন, সেটাকে বিপথে চালনা করার জন্য আমাদের সরকার বাহাদুর 42টি শ্রম আইনের পরিবর্তে 4টি শ্রম কোড প্রবর্তন করেছেন।